আয়রা তাড়াতাড়ি করে সায়ন্তর উপর থেকে উঠে গেল। তারপর সায়ন্ত উঠে দাঁড়াতেই আয়রা মাথা নিচু করে বলল, সরি। আচ্ছা। তারপর দুজন দুদিকে চলে গেল। অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবাই লাঞ্চ সেরে নিল। লাঞ্চ সেরে সবাই ব্যাকপ্যাক শুরু করলো। একটু পরে ওরা আবার ঢাকার উদ্দেশ্যে ফিরবে। সবাই রেডি হয়ে আস্তে আস্তে বাসে ওঠা শুরু করলো। মিম বাসে উঠে সামনের দিকে জানালার সাইডে বসলো। কোথা থেকে যেন নীরব এসে ওর পাশে বসে পড়ল। নীরব মিমের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মিমও হেসে বাইরে তাকালো। সায়ন্ত আর সাজিদ একসাথে বসলো। তাদের বিপরীত পাশে বসলো রিয়া আর আয়রা। নিলয় বসলো একেবারে পিছনে। ইতিমধ্যে বাস চলতে শুরু করেছে। সবাই মিলে বাসে হই হুল্লোড় করছে, কিন্তু আয়রা চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। শরীরটা ভালো লাগছে না আজ, ভীষণ করে মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। সায়ন্ত আয়রার ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। আস্তে রাত 12টা বেজেছে। মেয়েরা মেয়েদের হলে আর ছেলেরা ছেলেদের হলে চলে গেছে, আর বাকি যারা আছে তারা নিজ নিজ বাসায় চলে গেছে। কাল ভার্সিটি অফ, তাই আজ সবাই সেই লেভেলের ঘুম দিবে। কাল ঘুম থেকে না উঠলেও সমস্যা নেই। মিম, রিয়া আর আয়রাও গিয়ে ধরাম করে বেডে শুয়ে ঘুমিয়ে পড়ল। ওদিকে নীরবদেরও একই অবস্থা। পরের দিন ছুটি বলে সবাই জম্পেশ ঘুম দিয়ে উঠল। তারপর বিকেলে মিম গেল পড়াতে, আয়রা গেল নোটস আনতে, আর রিয়া অ্যাসাইনমেন্ট করতে বসলো। এদিকে সায়ন্ত গেল বোনের বাসায়। নীরব এমনিতেই রাস্তা দিয়ে হাঁটছিল। নিলয় আর সাজিদ এখনো ঘুমাচ্ছে। আয়রা নোটস নিয়ে বেরোতেই দেখলো নির্জন দাঁড়িয়ে আছে। আয়রা চলে যেতে চাইলে ও পথ আটকে দাঁড়ায়, তারপর বলে, আরে প্লিজ আমাকে কষ্ট দিও না। আপনার জন্য তো হিয়া কষ্ট পাবে। হিয়াকে আমি ভালোবাসি না। আর আমি আপনাকে ভালোবাসি। আয়রা, তুমি না আমাকে অনেক ভালোবাসতে, এখন কোথায় তোমার ভালোবাসা? হ্যাঁ, বাসতাম। তবে আমি যাকে ভালোবাসতাম সে শুধুই নির্জন ছিল। কিন্তু এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু নির্জন না, সে এখন হিয়ার স্বামী নির্জন। আর এই নির্জনকে আমি ভালোবাসি না। আমি তো বললাম আমি হিয়াকে ডিভোর্স দিব। নির্জনের কথা শুনে আয়রার মাথায় চড়াত করে রাগ উঠে গেল। আয়রা নির্জনের কলার ধরে বলল, আরে আপনি কি বুঝবেন একটা মেয়ের কষ্ট? বিয়ের পর প্রতিটা মেয়ে চায় তার স্বামী যেন সবসময় তাকে ভালোবাসে, তাকে কেয়ার করে, তার ইচ্ছেগুলো পূরণ করে। কোনো মেয়েই চায় না তার স্বামী অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হোক। কিন্তু আপনি কি করছেন? নিজের স্ত্রীকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি, তার ভালোবাসার মূল্য দিচ্ছেন না আপনি। কিন্তু এমন একদিন আসবে তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি কেঁদে মরবেন। তাই এখনো সময় আছে, শুধরে নিন নিজেকে। হিয়া আপনাকে প্রচুর ভালোবাসে, তার কাছে যান। আর মনে রাখবেন, মেয়েরা আর যাই হোক, ভালোবাসার মানুষের ভাগ কাউকেই দেয় না। আয়রা এই কথাগুলো বলে নির্জনের কলার ছেড়ে দিয়ে চলে গেল। নির্জন শুধু ওর যাওয়ার দিকে চেয়ে বলল, তোমাকে তো আমি হাসিল করবই, শুধু অপেক্ষা করো কিছুদিন। প্রতিদিনের মতো আজও নীরব মিমকে পেছন থেকে ডাক দেয়, আর মিম দাঁড়ায়। নীরব ওর পাশে আসতেই মিম বলল, আচ্ছা, আপনি কি আমাকে ফলো করেন? না তো। তাহলে এই যে প্রতিদিন আপনার সাথে দেখা হয় কেন? আসলে আমিও এই সময় হাঁটতে বের হই, আর আপনিও পরিও বাসায় যান, তাই আপনাকে দেখলে ডাক দিই। ডাকবেন কেন? চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে। নীরব এটা বলেই হাসলো। মিম ওর দিকে তাকিয়ে বলল, বেশ ভালোই কথা জানেন, যে কোনো মেয়েই পটে যাবে। কিন্তু আমি যাকে চাই সে তো পটে না। আপনি এত ভালো ফ্লার্ট করতে পারেন, জানতাম না। আমিও জানতাম না, তুমি বলাতেই জানলাম। আসলে ভার্সিটিতে কখনো ফ্লার্ট করিনি তো, তাই। মিম আর কিছু বলল না, শুধু মুচকি হাসলো। নীরব ফুচকার দোকানের সামনে থেমে গিয়ে বলল, ফুচকা খাবে? মিম মাথা নেড়ে না বলল। নীরব জিজ্ঞেস করলো, কেন? আমি ফুচকা খাই না, পারলে ঝালমুড়ি এনে দিন। নীরব দৌড়ে গিয়ে এক প্যাকেট ঝালমুড়ি এনে মিমের হাতে দিল। মিম হাতে নিয়ে বলল, আপনার জন্য আনেনি কেন? ঝালমুড়িওয়ালার প্যাকেট শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আনিনি। বলেই নীরব মুখ টিপে হাসলো। মিম এটা লক্ষ্য করে মনে মনে বলল, এই ছেলেকে ডিরেক্টলি কিছুই বলতে পারে না, পুরো শেয়ানা। যতই শেয়ানাগিরি করো না কেন, যতদিন আর ডিরেক্ট বলবে ততদিন আমি ধর দেব না। কিন্তু এখন একটু ঝালমুড়ি শেয়ার করাই যায়। তাই মিম ঝালমুড়ির প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল। আচ্ছা, তাহলে ঝালমুড়ি শেয়ার করি। নীরব তো এটাই চেয়েছিল।
তাই আর না করেনি, দাঁত কেলিয়ে খাওয়া শুরু করলো। হঠাৎ ওদের সামনে দিয়ে একজোড়া প্রেমিক যুগল যাচ্ছিল। যেতে যেতে মেয়েটা মিমা নীরবকে দেখিয়ে ছেলেটাকে বলল, মেয়েটা দেখেছো কত রোমান্টিক, দুজনে শেয়ার করে খাচ্ছে। আর তুমি ঝালমুড়ি কেন, একটা চকলেটও কেন শেয়ার করো না? গপে গপ খেয়ে ফেলো, ওদের দেখে একটু শিখো। মিমার নীরবের পেট ফেটে হাসি আসছিল, কিন্তু হাসলো না। একটু দূরে গিয়ে দুজনেই ইচ্ছামতো হাসতে লাগলো। নিলয় ঘুম থেকে উঠে 2 কাপ কফি বানালো। তারপর আয়রাদের ঘরে নখ দিতেই রিয়া দরজা খুলল। নিলয় মাথা চুলকে বলল, ইয়ে মানে নীরব আর সায়ন্ত দুজনেই বাসায় নেই, আর সাজিদ ঘুমাচ্ছে, তাই বোরিং লাগছে। তুমি যদি ফ্রি থাকো তাহলে একটু ছাদে আসবে, কফি খেতে খেতে গল্প করব। আপনি যান, আমি আসছি। ওকে। বলেই নিলয় কফি নিয়ে ছাদে চলে গেল। তারপর দুইজনই কফি খেতে খেতে বকবক শুরু করলো। আয়রা বাসে এসে লিফটে ঢুকতেই সায়ন্তকে দেখল। সায়ন্ত আয়রাকে দেখে লিফটের দেয়ালে সেটে রইল, কারণ এর আগের বার আয়রা ওর শার্টে খুব বাজেভাবে চুইংগাম লাগিয়েছিল। আর এদিকে আয়রাও লিফটের দেয়ালে সেটে রইল, কারণ ও ভাবছে সায়ন্ত যদি সেদিনের বদলা নেওয়ার জন্য পিছনে চুইংগাম লাগিয়ে দেয়, এই জন্য সতর্কতা অবলম্বন করছে। লিফট থামতেই দুজনে একসাথে বের হতে গিয়ে কপালে ঠাস করে বাড়ি খায়। সমস্যা কই আপনার? আমার মাথায় কেন বাড়ি দিলেন? এই শোনো, তোমার মাথায় বাড়ি দিতে আমার বইই গেছে, আর আমি বাড়িটি ইচ্ছে করে খাইনি। দুজন একসাথে বের হতে গিয়ে লেগে গেছে। আয়রা আর কিছু বলল না। মুখ বাঁকিয়ে দরজায় নক করতেই মিম দরজা খুলল। আয়রা ভেতরে ঢুকে গেল। সায়ন্তও নিজের ঘরে চলে গেল। কি রে, সবাই এইভাবে বসে আছিস কেন? সাজিদের এক্সের বিয়ে কালকে, বেচারা প্রচুর কষ্ট পাচ্ছে। সায়ন্ত উঠে গিয়ে সাজিদের পাশে বসলো। আরে বেটা, এর জন্য কষ্ট পাওয়া লাগে? যে যাওয়ার সে যাবে, তার জন্য মন খারাপ করা মানায় না। তুই বরং কালোর বিয়েতে যা, ইচ্ছে মতো খেয়ে আসবি, দেখিয়ে দিবি তুই ভালো আছিস। তোর এই লোক দেখে ওই চলবে। সাজিদ কিছু না বলে মাথা নাড়ল। পরের দিন ভার্সিটিতে গিয়ে নীরব মিমকে পেল না। আয়রাকে জিজ্ঞেস করতে আয়রা বলল মিম গ্রামের বাড়ি গেছে, ওর বাবা মা জরুরি কাজে ডেকেছে। নীরব কথাটা শুনে চুপচাপ চলে গেল। রাত 8টার সময় নীরবরা সবাই মিলে পড়ছিল। হঠাৎ দরজায় নক পড়ল। সায়ন্ত দরজা খুলে দেখলো আয়রা আর রিয়া দাঁড়িয়ে আছে। কি চাই? আমি আপনার সাথে কথা বলতে আসিনি, নীরব ভাইয়াকে ডেকে দিন, ওনার সাথে কথা আছে আমার। নীরব আগেই এসে দাঁড়িয়েছে। হ্যাঁ আয়রা, বলো। ভাইয়া মিম ফোন দিয়েছিল, বলল ওর বিয়ের কথাবার্তা চলছে, আপনাকে জানাতে বলেছে আমায়। কি? জি ভাইয়া, মিম আপনাকে ভালোবাসে। আই থিঙ্ক আপনিও বাসেন। এখন কিছু একটা করুন, ও অনেক কাছে। ভেতর থেকে সাজিদ আর নিলয় বেরিয়ে এলো। সব শুনে নীরবকে সান্ত্বনা দিল। সায়ন্ত নীরবকে ভেতরে নিয়ে গিয়ে আবার আয়রাদের সামনে এসে দাঁড়ালো। শোনো, আমাদের উচিত মিমের বাসায় যাওয়া, ওদের বিষয়টা মিমের বাবাকে বলা। আয়রা আর রিয়া সম্মতি দিল। সায়ন্ত ফোন করে মাইক্রোর ব্যবস্থা করলো। পরদিন সবাই রাঙামাটির উদ্দেশ্যে রওনা হবে। সকালে 8টার দিকে সবাই রওনা হলো। নীরব চুপচাপ বসে আছে, টেনশনে অবস্থা খারাপ। চাকরি নেই, কিভাবে রাজি করাবে? সাজিদ আর নিলয় চেষ্টা করছে ওকে কুল রাখতে, কিন্তু নীরব ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। 8-9 ঘন্টা পর তারা রাঙামাটি পৌঁছালো। আয়রা মিমকে ফোন দিল। দোস্ত, আমরা তো রাঙামাটি, এখন তোদের বাসায় কিভাবে পৌঁছাবো? কি বলছিস? হ্যাঁ, তোরা আশিকেও আছে, বল কিভাবে আসবো? আচ্ছা ঠিক আছে, আমি কাউকে পাঠাচ্ছি। আচ্ছা। কলাতলিতে নেমে হঠাৎ দৌড়ে এসে মিম আয়রাকে জড়িয়ে ধরল। কাউকে পাইনি, তাই নিজে নিতে এলাম। চল, একটু হাঁটলেই আমার বাসা। বাসায় তো যাবই, তার আগে দেখ সবাই এসেছে তোর বাবা মাকে বোঝাতে। নীরবের দিকে তাকিয়ে আমাদের দুলাভাইও এসেছে। মিম লজ্জা পেল। একটানা 5 দিনের রিমান্ডে নিব শালারে। আর আমি তোর উল্টো ঝুলে পিটাবো শালা। এখন যদি না জানতাম তাহলে তো বিয়ে করে বাচ্চা পদ করে তারপর বলতো। সবাই হেসে উঠল। মিম ঘরে ঢুকে মাকে বলল, মা, ওরা ফ্রেন্ড, এখানে 2 দিন থাকবে। যা, বোনদের উপরের ঘরে নিয়ে যা। আর তুই তৈরি হয়ে নে, দুপুরে তোকে দেখতে আসবে তো। নীরবের মুখ কালো হয়ে গেল। সায়ন্ত ইশারা করে বলল, চিন্তা করিস না। উপরের রুম দেখিয়ে মিম নিচে নামতে গেলে মিম, একটু শোনো। মিম রুমে ঢুকতেই নীরব দেয়ালের সাথে চেপে ধরল ওকে। এতদিন ইনডিরেক্টলি বলতাম, আজ ডিরেক্ট বলছি, আই লাভ ইউ।
তুমি কি আমার বাবুদের মা হবে? মিম কিছু না বলে ধাক্কা দিয়ে হেসে দৌড়ে বেরিয়ে গেল। নীরবও হেসে দিল। মিম সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসে আছে। উপর থেকে নীরব তাকিয়ে আছে। একটু পর ছেলেটা আর মিম আলাদা গেল কথা বলতে। হাই, আমি হাসিব। আপনি সেই হন, আমার বিয়েতে মত নেই। কেন? পেছন থেকে নীরব এসে দাঁড়ালো। তোকে তো বললো ওর মত নেই, আবার কৈফত দিতে হবে কেন? যেহেতু ওর মত নেই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আপনি কে? ওর হবু বর। মানে? নীরব চুপ। শান্ত এগিয়ে এলো। মানে বুঝো না, দুধু খাও। মিম মিটমিট করে হাসলো। আয়না মনে মনে বলল, কি অসভ্য ছেলে রে বাবা, কি বলে মুখেও আটকায় না। আমি কিছু বুঝতে পারছি না আপনাদের কথা। আরে মামু শোনো, মাইয়া আগেই আরেক পোলারে ভালোবাসে। এখন যদি তুমি তারে বিয়ে করো, পরে যদি সে পালাই যায়, তোমার ভাল লাগবো? তোমার মান সম্মান কই থাকবো বলো? সবাই কইব বউরে সুখী করতে পারে নাই, তাই গেছে। এখন বলো তুমি কি করবা? আচ্ছা, আমি গিয়ে বলছি আমি বিয়ে করতে পারবো না। এই তো গুড। আর শোনো, ভুলেও বলবা না আমরা এইসব বলছি। বলবা মেয়ে পছন্দ হয় নাই। আচ্ছা। ছেলেটা চলে যেতেই সবাই হেসে উঠল। কি ছেলে আনছে তোমার জন্য, একদম বাচ্চা ছেলে। আমার মতো ছেলে পাইতে কপাল লাগে। আসছে হিরো। মিম নিচে চলে গেল। ওরাও পিছনে গেল। নিচে গিয়ে দেখে ছেলেটা সব বলে দিয়েছে। মিমের বাবা মা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন। মিম চুপ করে দাঁড়িয়ে রইল। দেখছিস কত বড় বলত, বলছিলাম কিছু না বলতে, সব বলে দিছে। থাক, বলছে ভালোই হয়েছে, আমাদের বোঝাতে সুবিধা হইব। ছেলেপক্ষ চলে গেল। ওরা সবাই নেমে মিমের বাবা মার সামনে দাঁড়ালো। বাবা, আমি নীরবকে ভালোবাসি। তোমাদের মধ্যে নীরব কে? নীরব সামনে এগিয়ে এলো। কি করো তুমি? এখনো কিছু করি না, আরেকটা সেমিস্টার বাকি অনার্সের, তারপর মাস্টার্সের পাশাপাশি জব করব। গ্রামের বাড়ি কই? কুমিল্লা। ভাই বোন কয়জন? একটা বড় ভাই আছে আর আমি। বাবা মা কি করেন? আব্বুর নিজের কোম্পানি আছে, আম্মু প্রফেসর। আমার মেয়ের সাথে সম্পর্ক কতদিনের? নীরব সায়ন্তর দিকে তাকালো। সায়ন্ত আঙ্গুল তুলে 1 বছর ইশারা করলো। 1 বছর হবে। জব পেয়ে নিজের বাবা মাকে নিয়ে আসবে। কথাটা শুনে মিম নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো। এখন খুশি তুই? মিম হেসে চলে গেল। সবাই খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলো। সন্ধ্যায় ফিরে এলো। এতক্ষণেও নীরব একবার ঠিকমতো কথা বলতে পারেনি মিমের সাথে। তোমরা ফিরবে কবে? আন্টি, কালই ফিরবো, সামনে পরীক্ষা তো। আরেকদিন থাকলে ভালো হতো। না আঙ্কেল, মিমের বিয়ের সময় অনেক দিন থাকবো। সবাই খেয়ে যার যার রুমে চলে গেল। মিম, রিয়া আর আয়রা এক রুমে, 4 বন্ধু এক রুমে। মাঝরাতে নীরব ফোনের শব্দে উঠে রিসিভ করলো। দুলাভাই, আমি আয়রা। মিমের যেন কি হয়েছে, আপনি একটু ছাদে আসেন। নীরব তড়িঘড়ি করে ছাদে গিয়ে দেখে কেউ নেই। আরে, আপনি ডাকলেন কেন? কি? আমি কবে ডাকলাম? তুমি তো ডাকলা। আয়রা ফোন দিছে? না তো। আমিও না। ও বুঝেছি, শান্ত ভাইয়া আর আয়রা প্ল্যান করেছে। যাক, ভালো কাজ করছে। ওদের ডাকা গিয়ে চকলেট খাওয়ামু। ধুর, আপনি থাকেন, আমি গেলাম। নীরব হাত ধরে ফেলল। এত আনরোমান্টিক কেন তুমি? হুম, কই বলবা চলুন বসে একটু কথা বলি, তা না চলে যাওয়ার জন্য লাফালাফি। আমার ঘুম পাচ্ছে তো। বিয়ের পর কিভাবে ঘুমাও আমি দেখে নিব। কি করবেন আপনি? 5 দিন ঘুমাবই না, তোমাকেও ঘুমাতে দিব না। আল্লাহ আল্লাহ, কি করবেন 5 দিন না ঘুমিয়ে? সেটাও এখন ভেঙে বলতে হবে? চাইলে বলতে পারি। মিম তাড়াতাড়ি নীরবের মুখ চেপে ধরল। এই চুপ, বলা লাগবে না। নীরব হেসে দিল। কিছুক্ষণ কথা বলে দুজনেই রুমে ফিরে গেল। রুমে ঢুকতেই, কি রে, কি বললো? কিছু বলে নাই। কি তাহলে এতক্ষণ কি করছিলি? মিম আর কিছু বলার আগে আয়রা চোখ মেরে বলল, আরে জানিস না কি করছে? ও, এই ব্যাপার। দুলাভাই কত রোমান্টিক।
না না, সত্যি কিছু করে নাই, শুধু একটু কথা বলেছে। জানি জানি, বলতে হবে না। মিম কিছুতেই ওদের বোঝাতে পারল না। দুজন হাসতে হাসতে শেষ। মিম মুখ গোমরা করে বসে রইল। এদিকে নীরব রুমে ঢুকতেই কি দোস্ত, কি অবস্থা? তোমার ঠোঁট গোলাপি গোলাপি লাগতেছে কেন? নিলয় আর সাজিদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আরে তোরা যা ভাবছিস এমন কিছুই না। ও আচ্ছা, তাইলে তুই বল কি হয়েছে? আরে একটু কথা হইছে, আর কিছু না। আমরা তো ভাবছি কত কিছু হয়ে গেছে। গড়াগড়ি খাচ্ছে। সবাই আবার হেসে উঠল। নীরব রেগে সবার পিঠে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু হাসি থামার কোনো নামই নেই।